অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস বুন ও হাঁসের পালক। উপন্যাসটি আমি মোট 10টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম 3টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে সেই 3টি পর্বের লিংক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির 4র্থ পর্ব। সন্ধ্যের পর বসন্ত এলে অরিন্দম জিজ্ঞাসা করল, লেটেস্ট খবর কি? বসন্ত কিছুটা উত্তেজিত বলল, ভীষণ চাপ পড়ছে দাদা। এত সামলে নেওয়া হলোটা কি? এই ঠক্কর লোকটার উপর ইউনিটের প্রত্যেকেই নজর রেখেছিল। লোকটা কারোর সঙ্গে কথা বলে না, যেভাবে তাকায় তাতে সাপের কথাই মনে হয়। কারো ভালো লাগার কথাও নয়। ও আমার হোটেলে একটা ঘর নিয়ে রয়েছে। এরকম লোক কেন সঙ্গে যাচ্ছে তা জানার জন্য কৌতূহল প্রত্যেকের। বিকেলে ঠক্কর একবারে ঘরে তালা দিয়ে বেরিয়েছিল। ইউনিটের কেউ তখন সেই তালা খুলে ওর ঘরে ঢোকে। সন্দেহজনক কিছু পায়নি, কিন্তু সেই স্যুটকেসটি, বুঝতেই পারছেন, সন্দেহজনক মনে করেছে, যদিও তার তালা খুলতে পারেনি। লোকটা ফিরে এসে টের পেয়েছে তার ঘরে লোক ঢুকেছিল। এখন অবধি জানে না, অন্তত আমাকে কিছু বলেনি। তোমাকে ঘটনাটা কে বলল? অনন্ত। শোনার পরে আমি যে লোকটি ঢুকেছিল তাকে দার্জিলিং মেলে কলকাতায় চলে যেতে বলেছি। এ ধরনের কৌতূহল অপরাধেরই নামান্তর। অরিন্দম সহদেবের দিকে তাকালো। বসন্ত আপনার উপর ভরসা করছে। আপনি ঠিক কি প্ল্যান করছেন আমি জানি না, কিন্তু যেহেতু পাহাড়ে হাঁটার অভিজ্ঞতা আমার নেই, তাই আপনার উপর নির্ভর করছি। সহদেব চুপচাপ শুনছিল। বিখ্যাত চলচ্চিত্রাভিনেতার সামনে বসার প্রতিক্রিয়াও নিশ্চয়ই হচ্ছিল। সে নড়ে চড়ে বসল। আমি বলেছিলাম 10 জনের দল পাহাড়ে উঠবে, কিন্তু বসন্ত এত লোক এনেছে যেন পিকনিক করতে যাওয়া হচ্ছে। আমি একটা লিস্ট করেছি। পকেট থেকে একটা কাগজ বের করে সে অরিন্দমকে দিল। পাহাড় কোনো বেহিসাবি কৌতূহল বরদাস্ত করে না। তাছাড়া যে জায়গাটার কথা বলা হচ্ছে সেখানে ট্রেন্ড অভিযাত্রীদের যেতেও রীতিমতো কষ্ট করতে হয়। যারা যাবেন তাদের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। পাহাড়ের নিয়ম আর সমতলের নিয়মের মধ্যে ফারাক প্রচুর। সেখানে আপনি আহত বা অসুস্থ হলে খুব অল্প সাহায্য পাবেন সহযাত্রীদের কাছ থেকে, কারণ আপনার জন্য অভিযান বন্ধ হতে পারে না। এই মানসিকতা এদের আছে কিনা তা বসন্ত বলতে পারবে। অরিন্দম লিস্টটা দেখল, তারপর হেসে বলল, যাক, আমাকে বাদ দেননি দেখে খুশি হয়েছি। কিন্তু সহদেব বাবু, আমাদের একটা সমস্যার সমাধান করতে হবে। ছবির প্রডিউসার হরিশ মল্লিকের সঙ্গে আপনার আলাপ আছে? না, আমি ফিল্ম লাইনের লোকজনকে খুব বেশি চিনি না। না চেনাই ভালো। হরিশবাবু অসুস্থ হয়ে পড়েছিলেন অ্যাক্সিডেন্টের খবরটা শোনার পর। এখনো পুরোপুরি সুস্থ নন, কিন্তু তিনি জেদ ধরেছেন সঙ্গে যাবেন। আপনি যদি ওর সঙ্গে কথা বলে বোঝাতে পারেন তাহলে খুব ভালো হয়। সহদেবকে একটু অস্বস্তিতে পড়তে দেখা গেল। তারপর বলল, আমার কথা উনি শুনবেন? অরিন্দম মাথা নাড়ল। যেহেতু আমি আপনার উপর নির্ভর করছি তাই শুনতেও পারেন। সহদেবকে কোনো মতে রাজি করিয়ে বসন্তের সঙ্গে পাঠিয়ে দিল অরিন্দম। বলে দিল বসন্ত যেন আলাপ করিয়ে দিয়েই ফিরে আসে। বিকেলে পৌঁছাবার পর হরিশ মল্লিক আর ঘর ছেড়ে বের হননি। অরিন্দমের খুব তেষ্টা পাচ্ছিল। এককালে সে নিয়মিত মদ খেত। 3-4 থেকে সেটা 10 পেগে উঠেছিল। স্বপন সেনগুপ্তকে নিয়ে ঘটনাটা ঘটার পর আচমকা কমিয়ে দিয়েছিল সে। স্বপন ফিল্মে এসেছিল তার কিছুটা আগে। বেশ নাম করেছিল। 3টে ছবির নায়ক হয়েছিল, যার 2টোকে স্বচ্ছন্দে হিট বলা যায়। নিয়মিত মদ্যপান করত স্বপন। তখন অরিন্দমের সঙ্গে ভালো আলাপ ছিল না। তারপরেই স্বপন ফিল্ম থেকে ছিটকে যায়। তারপর যখন ফিরে এলো তখন তার শরীর নষ্ট হয়ে গিয়েছে। ছোটখাটো ভূমিকা জুটলেই বর্তে যেত। এইরকম সময়ে একদিন স্বপন এলো তার বাড়িতে। সময়টা ছিল সন্ধে। লোকটা সম্পর্কে কৌতূহল থাকায় নানান গল্পে রাত বাড়তে লাগলো। ওরা মদ খাচ্ছিল। স্বপন আদৌ দুঃখী নয় বলে জানালো। সে থাকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। ওর নেশা হয়ে যাচ্ছিল এবং একসময় হঠাৎ চেয়ার ছেড়ে উঠতে গিয়ে পড়ে গেল মেঝের উপরে।
টেবিলে আরেকজন বন্ধুও ছিল। আউট হয়ে গিয়েছে অনুমান করে অরিন্দম স্বপনকে ধরাধরি করে গাড়িতে তুলেছিল। ওরা ভেবেছিল স্বপনকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পৌঁছে দেওয়াটা তাদের কর্তব্য। পেটে মদ থাকায় পরোপকার করার মনটা সক্রিয় হয়েছিল। হরিশ চ্যাটার্জিতে যখন পৌঁছেছিল তখন মধ্যরাত, এবং তখনই খেয়াল হয়েছিল স্বপনের বাড়ির নম্বর তাদের জানা নেই। ওর যা অবস্থা তাতে কথা বলার কোনো সম্ভাবনাও নেই। শেষ পর্যন্ত বন্ধুর পরামর্শে একটা বন্ধ হতে যাওয়া পানের দোকানের সামনে দাঁড়িয়ে অরিন্দম জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ভাই, স্বপন সেনগুপ্তের বাড়িটা কোথায় বলতে পারেন? লোকটা মাথা নেড়ে বলেছিল, নম্বরটা বলুন। নম্বর জানলে কি এই শরীর নিয়ে বয়ে বেড়াই? লোকটা এগিয়ে এসে শায়িত স্বপনকে দেখে চিৎকার করে উঠেছিল, আরে বাস, লাশ নাকি? লাশ নামাতে এসেছেন? সঙ্গে সঙ্গে চারপাশে হইচই পড়ে গেল। বস্তির জনতা ছুটে আসতে লাগলো রহস্যের গন্ধ পেয়ে। সম্বিত ফিরে পেয়ে অরিন্দম দ্রুত গাড়িটা সরালো। ও কেন ভয় পেয়েছিল তা আজও বোধগম্য হয়নি। স্বপন তো আউট হয়েছিল, লোকগুলো নিশ্চয়ই সেটা বুঝতে পারত। তাহলে সে পালালো কেন? আর তারপরেই মনে হলো সে যে ফিল্মে অভিনয় করে তা এরা বুঝতেই পারল না। উল্টে লাশ ভেবে উত্তেজিত হলো। সেই রাত্রে তামাম হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কোথায় স্বপনের বাসস্থান বুঝতে না পেরে ওরা ময়দানে এসে থেমেছিল। মদ্যপায়ী মানুষের কোনো ঠিকানা থাকে না, এইরকম বোধ ওদের ধাক্কা দিচ্ছিল বারংবার। স্বপন সেনগুপ্তের এখন কোনো আইডেন্টিফিকেশন নেই। একটি লাশ এবং স্বপনের মধ্যে পার্থক্য সেই মুহূর্তে ছিল না। শেষ পর্যন্ত বন্ধুর পরামর্শে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছিল অরিন্দম স্বপনকে। মজার ব্যাপার, সকালে উঠে সে শুনেছিল স্বপন চলে গিয়েছে, এবং সেই শেষ। এরপরে কয়েকদিন এসেছিল স্বপন, অরিন্দম দেখা করেনি, কিন্তু তার মদ খাওয়া কমে গিয়েছিল। 3 থেকে 4 পেগে যদি মেজাজ হয়, শরীরটা ঘুম জমতে থাকে, তাহলে বাড়তি গলায় ঢেলে নিজের আইডেন্টিফিকেশন হারিয়ে কি সাম্রাজ্য পাওয়া যাবে? স্বপনের মৃত্যু সংবাদ পেয়ে তার সেই পানওয়ালাটার কথা মনে পড়েছিল। জীবিত স্বপনকে যে লাশ ভেবেছিল। বিদেশি ব্র্যান্ডি গ্লাসে ঢেলে চুমুক দিতেই বসন্ত ফিরে এলো। সে আর চোখে অরিন্দমকে দেখল, মুখে কিছু বলল না। বসন্ত মদ খায় না। অরিন্দম হাসল। হরিশ মল্লিক কি বলছেন? বসন্ত জবাব দিল, শুয়েছিলেন, সহদেবের সঙ্গে আলাপ করিয়ে দিলাম। অরিন্দম বলল, শোনো, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে, তাই তোমার বন্ধুকে ও ঘরে পাঠালাম। এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তা আমি ভালো করে ভেবে দেখেছি। প্রথমত শুনেছিলাম ফিল্মগুলো গেছে একটা স্টিলের ট্রাঙ্কে। পরে জানলাম স্টিলের বাক্সে ক্যানগুলো পুড়ে সব শুদ্ধ সুটকেসে ঢোকানো হয়েছে। তাই যদি হয় তাহলে একটা চান্স থাকলেও থাকতে পারে। বসন্ত বলল, দ্বিতীয়টাই সত্যি, আমি ভালো করে খোঁজ নিয়েছি। অরিন্দম বলল, দ্বিতীয়ত তোমার মনে আছে কিনা জানি না, সে রাত্রে যখন আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম তখন একটা গাড়ি আমাদের ওভারটেক করেছিল। সেই গাড়ি চালিয়েছিলেন একজন মহিলা যার নাম মিসেস সেন। তিনি তার বন্ধুকে নিয়ে এয়ারপোর্টে ছুটে এসেছিলেন, কারণ মিস্টার সেন তখন ওই ফ্লাইটে ছিলেন। কিন্তু তার লক্ষ্য ছিল স্বামীর চেয়ে স্বামীর ব্রিফকেসের ওপর। তিনি তার বন্ধুকে যে হুমকি দিয়েছিলেন, তাতে মনে হয় ব্রিফকেস না পেলে তার সম্পর্কে বন্ধুটির ভবিষ্যৎ শেষ। এই মহিলা আমাদের সঙ্গে একই ফ্লাইটে কলকাতায় গিয়েছিলেন, এবং আমাকে টেলিফোন করে হুমকি দেবার পেছনে এর অস্তিত্ব আছে। আর আজ বিকেলে এই হোটেল ছেড়ে তিনি চলে গেছেন। গতকাল তিনি এখানে উঠেছিলেন। যেখানে সুটকেস পাওয়াই অলীক ব্যাপার, সেখানে ব্রিফকেস খোঁজার চেষ্টা আমার কাছে গোলমেলে। মনে হচ্ছে অন্য ব্যাপার আছে এর মধ্যে। তৃতীয়ত, তোমার স্পন্সর ঠক্কর নামক লোকটিকে কেন আমাদের উপর চাপিয়ে দিয়েছে তার কারণ তুমি আমাকে বলেছ। কিন্তু এটা একটা জালিয়াতি। যদি সত্যি সুটকেস খুঁজে না পাওয়া যায়, তাহলে ঠক্করকে জালিয়াতি করতে আমি দেব না। মনে হয় লোকটা ট্রেন্ড, সঙ্গে অস্ত্র আছে, কিন্তু এখনই কিছু বলা বোকামি হবে। লেট হিম গো উইথ আস। তবে আমার ডিসিশন তোমায় জানিয়ে দিলাম। আর নাও, আজকের ঘটনাটা দেখো। যে দুটো এজেন্সির লোক এসে তোমায় গল্প শুনিয়েছে, আমি তার এক বিন্দুও বিশ্বাস করি না। মিসেস সেনের স্বামী যদি বেঁচে থাকেন এবং আছেন বলেই আমার মনে হয়, তিনি এমন এজেন্সিকে কাজটা দেবেন কেন যারা কমিক্যাল আচরণ করবে? ওদের পুরো স্টেটমেন্টটাই মিথ্যে।
মিস্টার সেন যদি বোর্ডিং কার্ড নিয়ে সিকিউরিটির বেড়া ডিঙিয়ে থাকেন, তাহলে তাকে না নিয়ে প্লেন ছাড়তে পারে না। পৃথিবীর কোনো এয়ারলাইন্স বোর্ডিং কার্ড হোল্ডারকে ফেলে রেখে যাওয়ার ঝুঁকি নেবে না। তার সঙ্গে খোঁজ খবর নেওয়া হবে। ওই সময়টা টয়লেটে মিস্টার সেন বসে রইলেন, আর প্লেন উড়ে গেল। হ্যাঁ, এমন গাঁজাখড়ি গল্প লোক দুটো শোনালো কি করে? তাছাড়া মিস্টার সেন যদি তার পরিচিতের হাতে ব্রিফকেস দিয়ে থাকেন, তাহলে তিনি প্লেনে উঠে চুপ করে বসে থাকবেন? ব্রিফকেস যাচ্ছে আর তার মালিক এলো না দেখে কাউকে জানাবেন না? ওই প্লেনে মিস্টার সেন যাওয়ার জন্য আদৌ বোর্ডিং কার্ড নেননি, এবং এইটাই সত্যি। সিটি অফিসের টিকিট বুক করে এয়ারপোর্টে এসেছিলেন তিনি। নিশ্চয়ই কোথাও একটা গোলমাল পাকিয়ে রেখেছেন ভদ্রলোক, যার জন্য সবাই ভেবে নিয়েছে তিনি ওই প্লেনে ছিলেন। বসন্ত চুপচাপ শুনছিল। তার মনে হচ্ছিল অরিন্দম ভালো গোয়েন্দা হতে পারত, কারণ এতক্ষণ তারও মনে হচ্ছে এই কথাগুলোর পেছনে যুক্তি রয়েছে। এমনও হতে পারে মিস্টার সেনের টিকিট নিয়ে অন্য কেউ ট্রাভেল করেছে। তাহলে তো ওই প্লেনে সেই ব্রিফকেসটির থাকার কথা নয়। আবার তাই যদি হয়, তাহলে মিস্টার সেন কেন এই ব্রিফকেসের সন্ধানে এজেন্সির শরণাপন্ন হবেন? বসন্ত নির্লিপ্ত হবার চেষ্টা করল। কিন্তু দাদা, এসব নিয়ে মাথা ঘামানোর কি দরকার আমাদের? ঠক্করের ব্যাপারে আপনি যা বলেছেন তাতে আমার মত রয়েছে। ওই ব্যাপারটা আমি কিছুতেই মানতে পারছিলাম না। কিন্তু টাকাটা... আপাতত তো টাকার সমস্যা হবে বলে মনে হয় না। তোমার প্রডিউসার টাকা নিয়ে এসেছেন। দেখো স্পন্সরের হাত থেকে মুক্ত হতে পারো কিনা। না, তার সম্ভব নয়। হরিশদা যে টাকা এনেছেন তাতে কুলোবে না। বসন্তর কথা শেষ হতেই সহদেব ফিরে এলো। এসে বলল, ভদ্রলোক ভারী অদ্ভুত মানুষ। একে নিয়ে সমস্যা হবে। তবু আমার মনে হয় জিপেবল রোড পর্যন্ত উনি সঙ্গে চলুন। মানসিক শক্তি বেশিরভাগ সময় মানুষকে বাঁচিয়ে রাখে। বসন্ত জিজ্ঞাসা করল, তুমি এ কথা ওকে বলেছ? হ্যাঁ, কোনো মতেই উনি আমাদের সঙ্গে হাঁটতে পারবেন না, মনে হয় বুঝতে পারলেন। সহদেব হাসল। এভাবে কোনো অভিযান কখনো কেউ অর্গানাইজ করেছে বলে শুনিনি। ওরা কথাটাকে চুপচাপ মেনে নিল। মাঝে মাঝে সহদেবের কথাবার্তা শুনে মনে হয় সে বাইরের লোক, বাধ্য হয়ে এসেছে। কিন্তু এসব কথা গায়ে মাখাটা আপাতত বোকামি। অরিন্দম বলল, আমরা তো গ্যাংটকে বেস ক্যাম্প করছি, কিন্তু জিপ তো তারপরেও অনেকটা যাবে। আমার তো মনে হয় ওই গ্যাংটকেই ওর থেকে যাওয়া উচিত। আরও কিছুক্ষণ আলোচনার পর ওরা মোটামুটি ম্যাপ দেখে যাত্রাপথ স্থির করে নিল। সরকারি বিবৃতি অনুযায়ী প্লেনটি ভেঙে পড়েছে চুংথাং বলে একটা জায়গার কাছে। গ্যাংটক থেকে চুংথাংয়ের আকাশপথের দূরত্ব ৬৭ কিলোমিটার। হাঁটা পথে সেটা বাড়বে। পথে টুমলং নামের জায়গাটা অনেক সাহায্যে আসবে। আবহাওয়া ঠিক থাকলে টুমলং পর্যন্ত জিপ যাবে। বসন্তরা চলে যাওয়ার পর অরিন্দম দ্বিতীয় গ্লাস শেষ করল। শিলিগুড়িতে এখন রাত বেশি নয়। কয়েক বছর আগেও এই শহরে সন্ধ্যের পর কেউ রাস্তায় বের হতো না। অরিন্দমের ইচ্ছে করছিল একটা রিক্সা নিয়ে রাতের শহরটা ঘুরে বেড়াতে। পাজামা পাঞ্জাবি পরেই সে বাইরে বের হলো। করিডোরে কেউ নেই। মিটমিটিয়ে আলো জ্বলছে। হরিশ মল্লিকের ঘরের সামনে এসে সে দরজায় নক করল। দ্বিতীয়বারে হরিশ সাড়া দিল। দরজা খুলতেই তাকে দেখে হরিশ যেন অপ্রস্তুত হলো। তার মুখ রীতিমতো লাল। অরিন্দম জিজ্ঞাসা করল, আপনার কি শরীর খারাপ লাগছে? খারাপ? না না, আমি তো ভালোই আছি। হরিশ দরজাটা যতটা সম্ভব আড়াল করার চেষ্টা করা সত্ত্বেও অরিন্দম মদের গ্লাস দেখতে পেল। সে কি বলবে ভেবে পাচ্ছিল না। তার নিজের পেটেও এখন ব্র্যান্ডি আছে। এই মুহূর্তে কোনো উপদেশ দেওয়াটা তার সাজে না। কিন্তু হরিশ তো স্রেফ আত্মহত্যা করতে যাচ্ছে। সে বলল, আমি একটু বের হচ্ছি। আমার মনে হয় এখন আপনার ডিনার খেয়ে শুয়ে পড়া উচিত। ফিল্মের ক্যানগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত আপনার শরীরটাকে সুস্থ রাখা উচিত। হঠাৎ হরিশ মল্লিক অরিন্দমের হাত জড়িয়ে ধরে বলল, অরিন্দম বাবু, আপনি সত্যি করে বলুন তো, আমার ক্যান খুঁজে পাবো? সেই উদ্দেশ্যেই তো যাচ্ছি। হতাশ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আশা থাকে, তাই না? অরিন্দম আর দাঁড়ালো না। তার খুব খারাপ লাগছিল। অবশ্য এরকম অবস্থায় কোনো মানুষের যদি মাথা খারাপ হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকতো না। কিন্তু হতাশা থেকে যদি কেউ আত্মহননের পথ বেছে নেয়, তাহলে খারাপ লাগবেই।
হরিশ মল্লিকের হার্টের এই অবস্থায় মদ খাওয়া উচিত হচ্ছে না। এটা ওকে কে বোঝাবে? অরিন্দম কাউন্টারে দাঁড়ালো। রিসেপশনিস্ট ছেলেটি টেলিফোনে কথা বলছিল। তাকে দেখে তড়িঘড়ি কথা শেষ করে হাসি মুখে এগিয়ে এলো। নমস্কার স্যার। আমার সঙ্গে যে ভদ্রলোক এসেছেন তাকে আর মদ দেবেন না। আচ্ছা স্যার। দুজন গেস্ট আসার পর উনি ড্রিঙ্কস চেয়ে পাঠিয়েছিলেন। গেস্ট? অবাক হলো অরিন্দম। হরিশ মল্লিকের ঘরে কোন অতিথিরা এলেন? একমাত্র সহদেব সেন ছাড়া আর কেউ তো বিকেলের পর দেখা করতে যায়নি। সে রিসেপশনিস্ট ছেলেটিকে আরো কয়েকটা প্রশ্ন করার পর বাইরে লনে এসে দাঁড়ালো। ঠান্ডা বাতাস বইছে। আকাশ এখন পরিষ্কার। শিলিগুড়ির প্রান্তে এই হোটেলের লনে এখন চেপে বসেছে নির্জনতা। অরিন্দম ভাবছিল হরিশ মল্লিককে জিজ্ঞাসা করবে কিনা। শেষ পর্যন্ত না করার সিদ্ধান্ত নিল। পাথর গড়িয়ে পড়া শুরু করলে পাহাড়ের আর কিছু করার থাকে না। হরিশ যাই করুক, অভিযান চলবে। কিন্তু লোক দুটো ওকে কি বুঝিয়ে গেল? রিসেপশনিস্ট যে বর্ণনা দিল তার সঙ্গে বসন্তর কাছে আসা গোয়েন্দা সংস্থার লোক দুটোর চেহারা হুবহু মিলে যাচ্ছে। ওরা কি পরিচালককে না পেয়ে প্রযোজককে নিরস্ত করতে এসেছিল? এবং ওদের আপ্যায়ন করতে হরিশকে মদ বলতে হলো? তবে ওরা যাই বলে যাক, হরিশ যখন তাকে বলেছে ফিল্ম পাওয়ার জন্য চেষ্টা করতে, তখন মনে হয় অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অলস পায়ে হেঁটে অরিন্দম বাইরে বেরিয়ে এলো। সে লক্ষ্য করল আজ গেটে কোনো দারোয়ান নেই। এয়ারপোর্ট থেকে আসার সময় কাউকে দেখেছে বলেও মনে হলো না। এদিকটায় জনবসতি বেশ ছাড়া ছাড়া। দোকানপাট নেই, ফলে রিকশার চলাচল কম। তাছাড়া রাতও হয়েছে। অরিন্দম পিচের রাস্তায় এসে দুপাশে তাকাতেই অনেক দূরে পাহাড়ের ওপরে জ্বলা আলোর মালা দেখতে পেল। কলিম্পং। এই সময় গাড়িটাকে দেখতে পেল। হেডলাইট জেলে ছুটে আসছে সেবক রোডের দিক থেকে। গাড়িটা সোজা না গিয়ে ডান দিকে নেমে গেল। ওটা হোটেলের রাস্তা। কয়েক গজ ছুটে বেশ শব্দ করে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। হেডলাইটের সামনের পথ আলোকিত হওয়া সত্ত্বেও গাড়ির আরোহীদের দেখা যাচ্ছে না। দু মুহূর্ত। তারপর গাড়িটা সাধারণ গতিতে আবার এগিয়ে গেল হোটেলের দিকে। অরিন্দম বুঝতে পারছিল না নাটকটা। অবশ্য এমন হতে পারে যে আরোহীরা এই অন্ধকারের হেডলাইটের আলোয় শিলিগুড়ির রাস্তায় ফিল্ম আর্টিস্ট দেখে দেরিতে বুঝতে পেরে চমকে উঠে গাড়ি থামিয়েছিল। রিকশার জন্য আরো মিনিট 10 অপেক্ষা করতে হলো। 3 চাকার এই যানে দীর্ঘদিন পরে উঠে বেশ ভালো লাগছিল অরিন্দমের। বাতাসে ঠান্ডা মিশে থাকায় একটা চাদরের কথা মনে হলেও সে বেশ আরাম করে বসল। খানিকটা চলার পরে শহরে ঢুকে রিকশাওয়ালা জানতে চাইল তাকে কোথায় যেতে হবে। অরিন্দম বলল, কোথাও না, তুমি এমনি ঘোরো। কথাটা শুনে লোকটার ফুর্তি আরো বেড়ে গেল। জোরে জোরে প্যাডেল ঘুরিয়ে ও অরিন্দমকে মহানন্দা নদী ছাড়িয়ে শহরে নিয়ে এলো। রাস্তায় তেমন লোকজন নেই। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর অরিন্দম বাস স্ট্যান্ডের কাছে ফিরে আসতেই ট্যাক্সিটাকে দেখতে পেল। সেই মুহূর্তেই গাড়িটা যেন ওখানে এসে দাঁড়িয়েছে। ইঞ্জিন বন্ধ করে চালক দরজা খুলে নামছে। অরিন্দম চটজলদি রিকশা থামিয়ে রিকশাওয়ালাকে বলল ড্রাইভারটাকে ডেকে আনতে। সে দেখল প্রথমে লোকটা আসতে অস্বীকার করল। তারপর চেঁচিয়ে বলল, অন্য গাড়ি দেখুন, আজ আর ভাড়া নেব না। রিকশায় বসে অরিন্দম হাত তুলতেই লোকটা যেন অবাক হলো। তারপর কয়েক পা এগিয়ে দ্রুত দূরত্বটা ঘোচালো। আরে বাস, আপনি? বলুন স্যার। অরিন্দম বলল, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে ভাই। বলুন স্যার। আমি আজ সবাইকে বলেছি যে আপনি এয়ারপোর্ট থেকে আমার গাড়িতে এসেছেন। দিনের বেলা হলে এখানে পাবলিক জমে যেত। আপনি রিকশা ছাড়ুন, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। রিকশাওয়ালাকে আশাতিরিক্ত ভাড়া দিয়ে অরিন্দম গাড়িতে উঠে বসল। ড্রাইভার খানিকটা যেতেই তাকে রাস্তার একপাশে গাড়িটাকে দাঁড় করাতে বলল সে। ছেলেটি অবাক হয়ে প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু অরিন্দম তাকে হাত তুলে থামালো। গাড়ির ড্যাশবোর্ডের আলোয় খুব অল্পই দেখা যাচ্ছে। সে জিজ্ঞাসা করল, তোমাকে কয়েকটা প্রশ্ন করব। যদি ঠিকঠাক উত্তর দাও তাহলে আমাদের উপকার হবে। বলুন। ছেলেটি সন্দিগ্ধ গলায় উত্তর দিল, আজ বিকেলে আমাদের হোটেল থেকে প্যাসেঞ্জার নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? কালীমোড়া ডাকবাংলোয়। সেটা কোথায়?
সেবক ব্রিজ ছাড়িয়ে খানিকটা তিস্তা নদীর গায়ে। যারা গিয়েছিলেন তারা কি ওখানেই থেকে গিয়েছিলেন? হ্যাঁ, মনে হয় হোটেলে থাকতে কোনো প্রবলেম হচ্ছিল। একজন মহিলা ছিলেন। তাকে বাংলোয় নামিয়ে ভদ্রলোক আবার শিলিগুড়িতে ফিরে আসেন জিনিসপত্র কিনতে। কিন্তু সেগুলো দেখে মনে হয় অনেকদিন থাকার প্ল্যান আছে ওদের। তাছাড়া বাংলোয় ফিরে যাবার আগে দুজন নেপালির সঙ্গে কথা বলে গেল, যারা খুব সুবিধের নয়। বাংলোটা কাদের? পিডব্লিউডির, তবে পাবলিককে ভাড়া দেয়। ছেলেটির কথা শুনে অরিন্দম বুঝতে পারছিল না লোকাল লোকের সঙ্গে যদি যোগাযোগ থাকে তাহলে তার সন্দেহ ঠিক কিনা। এবার ছেলেটি উদ্যোগী হয়ে বলল, ভদ্রমহিলার খুব সাহস আছে। ওরকম নির্জন বাংলোয় একা কয়েক ঘন্টা থাকা কম কথা নয়। তাছাড়া আমার মনে হলো ওরা স্বামী স্ত্রী নয়। কিসে তোমার মনে হলো এই কথা? উনি লোকটাকে যেভাবে ধমকাচ্ছিলেন তা স্বামীরা পছন্দ করবে না। অনেক স্বামীকে তো স্ত্রীরা সারা জীবনই ধমকে যান। না মানে, আমি ঠিক বোঝাতে পারছি না। কি একটা ব্যাপারে উনি লোকটাকে খুব শাসাচ্ছিলেন। লোকটা কোনো একটা কাজ করতে চাইছিল না। ভদ্রমহিলা সেটা না করলে চলে যেতে বলেছিলেন ওকে। লোকটা আবার যেতেও পারছিল না। কেমন কেঁচো হয়েছিল। ড্রাইভার মোটামুটি জানালো। অরিন্দমের মনে কৌতূহল জন্ম নিল। বাংলোর কাউকে তুমি চেনো? হ্যাঁ, একজনই থাকে, গোবিন্দ চৌকিদার। ও ব্যাটা সন্ধে হলেই মদে বেহুশ হয়ে যায়। কতক্ষণ লাগবে যেতে আসতে? সোয়া ঘন্টা বড় জোর। তুমি তো আর ভাড়া খাটবে না, তাহলে জায়গাটা দেখে আসতাম। ড্রাইভার শব্দ করে হাসল। তখন আপনাকে না চিনে বলেছি, কিন্তু অন্ধকার রাত্রে তো আপনি কিচ্ছুই দেখতে পাবেন না। খুব সুন্দর জায়গা। আমি ঠিক জায়গাটা দেখতে চাইছি না। ড্রাইভার ইঞ্জিন চালু করলো। সোজা এগিয়ে হোটেলটাকে বাঁদিকে রেখে সে গাড়িটাকে তীব্র গতিতে যেন উড়িয়ে নিয়ে চলল। অরিন্দম ভাবলো ওকে আস্তে আস্তে চালাতে বলবে কিনা, কিন্তু এই গতি তার নিজেরও এখন ভালো লাগতে লাগলো। শিলিগুড়ি ছাড়িয়ে দুপাশে জঙ্গল আর মিলিটারি ক্যান্টনমেন্ট রেখে গাড়িটা ছুটে যাচ্ছিল। রাতের নির্জনতায় শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ আর তীব্র হেডলাইটের আলো ছাড়া কোথাও প্রাণের চিহ্ন নেই। ওপাশ থেকে কোনো গাড়ি আসছে না। ক্রমশ লেভেল ক্রসিং ডান দিকে, তিস্তার উপরে রেলওয়ে ব্রিজ রেখে গাড়ি পাহাড়ের রাস্তা বেয়ে উঠতে লাগলো। এখন গতি কমেছে। ছেলেটি কোনো কথা বলছে না। সম্ভবত নিজের দেওয়া সময়ের আগেই ফিরে আসতে চাইছে সে। বাঁদিকে পাহাড় আর ডান দিকে খাদ। খাদ শেষ হয়েছে তিস্তার বুকে। যদিও অন্ধকার, কিন্তু আবছা সবই বোঝা যাচ্ছে। হঠাৎ দূরে আলো দেখা গেল। ড্রাইভার বলল, সেবক ব্রিজ। ডান দিকে মালবাজার আর সোজা কলিম্পং গ্যাংটক। ব্রিজের গায়ে মিলিটারিদের ক্যাম্প আছে। বলতে বলতে ওরা করোনেশন ব্রিজের গায়ে এসে পড়তেই দৃশ্যটা দেখতে পেল। দুটো ধোপদুরস্ত মানুষকে মিলিটারিরা খুব জেরা করছে, আর লোক দুটো ছাড়া পাওয়ার জন্য কাকুতি মিনতি করছে। হ্যাজাকের আলোয় দৃশ্যটা দেখা মাত্র অরিন্দম বলল, দাঁড়িও না। ড্রাইভার জায়গাটা পেরিয়ে বলল, এই ব্রিজটা খুব ইম্পর্ট্যান্ট, সব সময় পাহারা থাকে। আরো কিছুক্ষণ যাওয়ার পর বসন্তর দেওয়া বর্ণনা মনে পড়তেই পেছন ফিরে তাকালো অরিন্দম। কিছুই দেখা যাচ্ছে না আর। লোক দুটোর পেটে কি হরিশ মল্লিকের দেওয়া মদ রয়েছে এখনো? দূর থেকে এই অন্ধকারেও বাংলোটা দেখা গেল। সুন্দর ছবির মতন রঙিন বাংলোর গায়ে হেডলাইটের আলো পড়তেই ঝকমকিয়ে উঠল। ড্রাইভার তাকে কিছু বলতে যেতে অরিন্দম বলল, পেরিয়ে যাও, ওই বাঁকের ওপাশে গাড়ি দাঁড় করাও। আড়ালে যাওয়ার পর গাড়ি থেকে নেমে ড্রাইভারকে অপেক্ষা করতে বলে অরিন্দম সতর্ক পায়ে খানিকটা রাস্তা ধরে নামতেই বাংলোর গেটটা দেখতে পেল। গেটের ওপাশে সিঁড়ি সোজা উপরে উঠে গেছে, নিচে তিস্তার গর্জন। আশেপাশে কোনো বাড়িঘর নেই। বাংলোর ওপরের ঘরে আলো জ্বলছে। হঠাৎ টর্চের আলো জ্বলে উঠতেই অরিন্দম ছিটকে সরে গেল, এবং তারপরই চিৎকার। একজন লোক গলা তুলে পরিচয় জানতে চাইছে, অর্থাৎ পাহারাদার এসে গেছে ইতিমধ্যে। অরিন্দম আর ঝুঁকি না নিয়ে পেছনে ফিরতেই দেখলো গাড়িটা নামিয়ে নিয়ে দরজা খুলে দিয়েছে ড্রাইভার। ততক্ষণে লোকের সংখ্যা আরো বাড়ছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে তারা।
তীব্র গতিতে গাড়ি পাহাড়ি পথে ছুটিয়ে মিনিট ২০ মধ্যে হোটেলে পৌঁছে গেল ড্রাইভার। ধন্যবাদ জানিয়ে টাকা দিয়ে আগামীকাল সকালে আসতে বলে অরিন্দম সিঁড়ি বেয়ে উপরে উঠতেই রিসেপশনিস্ট বলল, স্যার, ইনি আপনার জন্য অপেক্ষা করছেন। লোকটার দিকে তাকিয়ে অরিন্দমের মনে হলো প্রকৃত খুনির চেহারা এইরকমই হওয়া উচিত। লম্বা, ছিপছিপে, মেদহীন শরীরে লেগে থাকা শার্ট আর জিন্সের প্যান্ট, হাতের শিরায় শক্তির চমৎকার বিজ্ঞাপন, চোখ দুটো ছোট এবং শীতল, মুখের গড়নে এক ধরনের নিস্পৃহ ভাব এঁটে বসানো। লোকটা দাঁড়িয়েছিল কাউন্টারে হেলান দিয়ে, এবার সোজা হলো। অরিন্দম গম্ভীর গলায় বলল, বলুন। লোকটি হিন্দিতে বলল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বেশ কিছুক্ষণ ধরে আমি অপেক্ষা করছি। কোথায় বসে কথা বলা যেতে পারে? লোকটাকে আবার ভালো করে দেখল সে। যে ভঙ্গিতে কথা বলছে তাতে মনে হচ্ছে ওর কথাই শেষ কথা। প্রতিটি শব্দের সঙ্গে কর্তৃত্ব মিশিয়ে দিচ্ছে। অরিন্দম বলল, আই এম সরি, আমি খুব টায়ার্ড। আপনাকে আমি চিনিও না। আপনি বরং কাল যোগাযোগ করবেন, ব্যাপারটা যদি জরুরি হয়। জরুরি না হলে আমি এখানে আসবো কেন? বসন্তবাবুর কাছে আমি কৈফিয়ত চেয়েছিলাম। আমাকে বলা হয়েছিল তিনিই দলনেতা, কিন্তু বসন্তবাবু বললেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। দ্যাটস ওয়াই আপনার সঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছি। দু পকেটে হাত ঢুকিয়ে টান টান দাঁড়ানো লোকটা কথা বলছিল। অরিন্দম রিসেপশনিস্টের দিকে তাকালো। ছেলেটা এর মধ্যেই কৌতূহলী হয়ে পড়েছে এবং স্পষ্টত সে লোকটাকে পছন্দ করছে না মুখের ভঙ্গিতে বোঝাচ্ছে। ভিজিটর কাটিয়ে দেওয়ার কায়দা অরিন্দমের চমৎকার জানা আছে। কত রকমের নাছোড়বান্দা ভক্ত অথবা গায়ে পড়া মহিলা ফ্যানকে সে এড়িয়ে গেছে অবহেলায়, কিন্তু এই লোকটি তার সঙ্গে যে গলায় কথা বলছে একমাত্র ক্যামেরার সামনে ছাড়া কেউ বলতে সাহস করে না। অরিন্দম দেখলো ওপাশে একটা সোফা খালি রয়েছে। একে ঘরে নিয়ে যাওয়ার সম্মান দেয়া যেতে পারে না। ইঙ্গিত করে সে সোফায় চলে এলো। লোকটা হেঁটে এলো লম্বা পা ফেলে। খানিকটা দূরত্ব রেখে যেভাবে বসলো তাতে হঠাৎ অরিন্দম ঈর্ষান্বিত হলো। ওই শরীর এবং তার স্মার্টনেস বাংলা ছবির নায়কদের কারও নেই। বোঝাই যায় শরীর রাখতে লোকটা রীতিমতো পরিশ্রম করে। যদি খুব ভুল করে না থাকি তাহলে আপনার নাম ঠক্কর। হ্যাঁ, আমি অবশ্য আপনার নাম আগে শুনিনি, ফিল্মও দেখি না। লোকটি নির্লিপ্ত গলায় বলল। নিজের শরীরে একটা অস্বস্তি। অরিন্দম সোফায় নড়ে চড়ে বসল। বলুন, কি দরকার? আপনি কি জানেন আমি এই দলের সঙ্গে যাচ্ছি? কিছুটা জানি। কিছুটা মানে? অরিন্দম সঙ্গে সঙ্গে স্থির করল এর সঙ্গে বেশি কথা বলা উচিত হবে না। সে নির্লিপ্ত গলায় বলল, যারা টাকা দিচ্ছেন তারা আপনাকে আমাদের সঙ্গে পাঠাচ্ছেন সম্ভবত ঠিক জায়গায় পৌঁছাচ্ছি কিনা দেখতে। ঠক্কর শীতল তাকালো। আজ বিকেলে কেউ আমার ঘরে ঢুকেছিল। এই ব্যাপারটা আমি পছন্দ করছি না। সন্ধ্যের পরে আমি লোকটাকে আবিষ্কার করি, কিন্তু তখন সে দার্জিলিং মেলে উঠে বসেছে কলকাতায় যাওয়ার জন্য। আমি জানতে চাইছি আমার উপর স্পাইং করা কেন হচ্ছে। অরিন্দম এবার উঠে দাঁড়ালো। যে বিষয়ে আমার জানা নেই সে বিষয়ে কিছু বলতে পারবো না। যা হোক, আপনি যখন আমাদের সঙ্গে যাচ্ছেন তখন আশা করব দলের একজন হয়ে যাবেন। আর কেউ যাতে এরকম ব্যবহার না করে তার ব্যবস্থা করতে আমি বসন্তকে বলবো। ঠিক আছে? না, ঠিক নেই। আপনাকে দলের নেতা বলা হয়েছে, তাই আপনাকে জানানো প্রয়োজন ওই ভেঙে পড়া প্লেনের সন্ধানে এই শহর থেকে আরো কয়েকটা দল রওনা হয়েছে বা হচ্ছে। এই দলগুলোর কেউ চায় না অন্য দল ওই স্পটে যাক। ফলে একটা হাঙ্গামা আমি আশঙ্কা করছি। আপনারা কি তৈরি হয়ে যাচ্ছেন মোকাবেলা করার জন্য? তৈরি? না না, আমরা কারোর সঙ্গে মারপিট করতে চাই না। তৈরি হওয়ার তাই প্রশ্নই ওঠে না। ঠক্করকে যেন এবার একটু স্বাভাবিক দেখালো। অরিন্দমের মনে হলো লোকটা তার কাছে কোনো অস্ত্র নেই জেনে নিশ্চিন্ত হলো। এইটা জানবার জন্য কি ও এখানে অপেক্ষা করছিল? অরিন্দম মাথা নেড়ে বিদায় নিয়ে এগিয়ে যেতেই কথাটা খেয়াল করে ঘুরে দাঁড়ালো। ততক্ষণে লোকটা নেমে যাচ্ছে সিঁড়ি বেয়ে। শীতল সাপের মতো অন্ধকারে মিশে গেল মুহূর্তেই। অরিন্দম রিসেপশনিস্টকে অনুরোধ করলো টেলিফোন ব্যবহার করতে দেওয়ার জন্য। শিলিগুড়িতে লাইন পেতে দেরি হলো না। বসন্তর ঘরে টেলিফোন নেই। তাকে ডাকতে পাঠানো হলো। মিনিটখানেক রিসিভার ধরে রাখা খুবই বিরক্তিকর।
শেষ পর্যন্ত বসন্তর গলা পাওয়া গেল। অরিন্দম বলল, বসন্ত, যে লোকটিকে তুমি আজ দার্জিলিং মেলে ফেরত পাঠিয়েছ সে কি একা স্টেশনে গিয়েছিল? বসন্ত যেন হকচকিয়ে গেল। কেন বলুন তো? আমি ঠিক জানি না, কিছু হয়েছে নাকি? আমার একটা অনুমানই বলতে পারো। লোকটা যদি একা গিয়ে থাকে তাহলে ওর খবর ভালো নাও হতে পারে। তুমি প্রোডাকশন ম্যানেজারকে বলো খোঁজ খবর নিতে, আর ঠক্কর লোকটাকে কেউ যেন না ঘাটায়। ওকে ওর মতো থাকতে দাও। রাখছি। সকালেই সমস্ত ইউনিট রওনা হয়ে গেছে গ্যাংটকের উদ্দেশ্যে। যারা ওখানে থাকতে চায় তারাই অবশ্য এখন এই দলে। সহদেব সেন এবং বসন্ত প্রত্যেককে বুঝিয়েছে শুধু আবেগ বা কৌতূহলের বশে গ্যাংটক থেকে পা বাড়ানো মানে আত্মহত্যা করা। শরীর শক্তিহীন হলে পাহাড় ক্ষমা করে না। নিজেকে অশক্ত বা বয়স্ক হিসেবে 5 জনের সামনে প্রমাণিত হতে দিতে কারোরই ইচ্ছে করে না। ফলে সহদেবের সময় লেগেছে অনেক। ওরা ঠিক করেছিল এখন থেকে দলের নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করে বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়ার বদলে একদম অশক্তদের শিলিগুড়িতেই বাদ দিয়ে বাকিদের গ্যাংটকে জানালেই চলবে। হরিশ মল্লিককে গ্যাংটক পর্যন্ত নিয়ে যেতেই হবে। ওই মানুষ শিলিগুড়ি থেকে ফেরার পাত্র নন। তাছাড়া ছবিটার সঙ্গে অর্থনৈতিক এবং মানসিক সম্পর্ক যার অঙ্গাঙ্গী, তাকে ফেরত পাঠানো মানে হয়তো এখনই আরেকটা দুর্ঘটনা ডেকে আনা। কালকের সেই ট্যাক্সিতে অরিন্দম, হরিশ মল্লিক, বসন্ত আর সহদেব সেন শিলিগুড়ি ছাড়লো একটু বেলায়। মিনিবাসকে পথেই ধরে নেবে ছোকরা, এমন তরপাচ্ছিল। কিন্তু অরিন্দম তাকে একদম তাড়াহুড়ো না করার উপদেশ দিল। হরিশ মল্লিককে আজ সকাল থেকে বেশ চাঙ্গা দেখাচ্ছে, তবু কোনো ঝুঁকি নয়। অরিন্দম বুঝতে পারছিল না মদ পেটে পড়ায় না যাওয়ার আনন্দে হরিশের এই পরিবর্তন। আজ সকালে তাকে যুধিষ্ঠিরের মতো সত্যি কথা বলতে হয়েছে। স্থানীয় পুলিশ এসেছিল দুটো ব্যাপার খোঁজ করতে। কলকাতা থেকে খবর নিতে বলা হয়েছিল শিলিগুড়ির অভিযাত্রী দলে হরিশ মল্লিক আছেন কিনা। তার স্ত্রী নিখোঁজ হওয়ার খবর জানার পর থানায় ডায়েরি করেছেন। অরিন্দমের সামনে দাঁড়িয়ে পুলকিত পুলিশ অফিসার বলেছিল, বুঝতেই পারছেন এটা আমার ডিউটি। হরিশবাবু যখন কোনো ক্রাইম করেননি তখন আপনি যা বলবেন সেই মতো রিপোর্ট দেব। উনি যে এখানে আছেন তা আমরা জানতে পেরেছি, কিন্তু ওর স্ত্রী কেন ডায়েরি করলেন তা বুঝতে পারছি না। অরিন্দম জবাব দিয়েছিল, আপনি যদি বিবাহিত হন তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হবার কারণ নেই। বিয়ের 8-10 বছর বাদে প্রায় প্রতিটি স্বামী এবং স্ত্রী আলাদা করে মাঝে মাঝে নিজেদের কাছ থেকে পালাতে চায়। প্রায় তো তাদের মনে হয় এত মেনে নিয়ে একত্রে বাস করা সম্ভব নয়, তবুও থাকতে হয়। অফিসারটি সিনেমার নায়কের মুখে এই সংলাপ শুনে আরো খুশি হলো। যা বলেছেন। দ্বিতীয় সমস্যাটি সমস্যা ঠিক নয় যদিও। আপনাদের দলের একজনকে কাল রাত্রে দার্জিলিং মেলে আহত অবস্থায় পাওয়া গিয়েছে। লোকটাকে হসপিটালাইজড করা হয়েছে। সে বলতে পারছে না কিভাবে আহত হলো। আততায়ী নাকি পেছন থেকে আক্রমণ করায় সে কিছুই বুঝতে পারেনি। আপনার পরিচালকও কিছু বলতে পারলেন না। খবরটা কাল রাত্রেই শোনার পর অত্যন্ত অস্বস্তিতে ছিল অরিন্দম। বেশ রাতে রিক্সা নিয়ে ছুটে এসেছিল বসন্ত। হসপিটালগুলোয় খোঁজ নিয়েছিল সে অরিন্দমের ফোন পেয়ে, আর তখনই জেনে গিয়েছিল দুর্ঘটনার কথা। অর্থাৎ লোকটাকে আহত করে ঠক করে এসেছিল অরিন্দমের কাছে। অথচ তার ব্যবহারে সেটা কিছুতেই বোঝা যায়নি। বসন্ত উত্তেজিত হয়ে তখনই ঠক্করের নাম পুলিশকে জানাতে চেয়েছিল, কিন্তু অরিন্দম আপত্তি করেছিল। নিউ জলপাইগুড়ি স্টেশনে দার্জিলিং মেল ছাড়ার আগে যে ভিড় হয়, সেই ভিড়ে ঘটনাটি ঘটিয়ে যখন ঠক্কর বেরিয়ে এসেছে কারো চোখে না পড়ে, তখন পুলিশ প্রমাণ করতে পারবে না কিছুই। মাঝখান থেকে লোকটার সঙ্গে সম্পর্ক আরো খারাপ হবে। ঠক্করকে রেখে গেলে স্পন্সর চুক্তি বাতিল করে দিতে পারে। সে বসন্তকে উপদেশ দিয়েছিল ঘটনাটা কাউকে না জানাতে। ইউনিটের সবাই জানুক এটা একটা দুর্ঘটনা। অনেক কথার পর বসন্তকে ঠান্ডা করা গিয়েছিল। সকালে পুলিশ অফিসারকে অরিন্দম জবাব দিয়েছিল, এটা আপনার ব্যাপার। যাকে আমন্ত্রণ করা হলো সে যখন বলতে পারছে না আততায়ী কে, তখন আমি এত দূরে হোটেলে বসে কি করে বলবো এ সম্পর্কে? আপনারা তদন্ত করুন। দলের সবাই পাহাড়ে যাচ্ছি, ফিরতে তো হবে এই পথেই। দলের কেউ যদি ঘটনাটার জন্য দায়ী হয় তবে তখন তাকে পেতে আপনার অসুবিধা হবে না। কিন্তু এ কথা বলার পরেও অস্বস্তিটা থেকেই গিয়েছিল।
যে লোক অমন কাজ সুন্দর হাতে করে নির্লিপ্ত হয়ে থাকতে পারে, তার কাছে খুন করা কোনো ব্যাপারই নয়। তাছাড়া ঠক্কর গত রাত্রে এসেছিল সঙ্গে কোনো অস্ত্র আছে কিনা জানতে। এই ব্যাপারটাও খুব অস্বস্তিকর। ট্যাক্সি ড্রাইভার ছোকরাটি অরিন্দমের খুব বাধ্য হয়ে উঠেছে। সে বসেছে ড্রাইভারের পাশে একা, পেছনে বাকি তিনজন। হরিশ খুব উৎফুল্ল মুখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, পুলিশ আসবে জানতাম, শিবানী এত সহজে আমাকে ছেড়ে দেবে না। কি মনে হয় গ্যাংটকে আবার ঝামেলা হবে? অরিন্দম দুপাশের ক্যান্টনমেন্ট আর জঙ্গল দেখতে দেখতে বলল, আপনি তো অপ্রাপ্তবয়স্ক নন, এসব নিয়ে না ভেবে প্রকৃতি দেখুন। আর যদি শিবানী দেবী নিজেই এসে পড়েন তো দুজনে পাহাড়ি হলিডে এনজয় করবেন। এই দেখুন ওপাশে তিস্তা। সহদেব বললেন, নদীটাকে দেখলে বোঝাই যাবে না 68 সালের বন্যায় কি ফেরোসাস হয়েছিল। এই পাহাড়ি রাস্তায় জল উঠে এসেছিল, ভাবতে পারেন? অরিন্দম হেসে বলল, এই জন্যই সম্ভবত নদীকে মেয়েদের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখে কিছুই বোঝা যায় না। সেবক পেরিয়ে যাওয়ার সময় গত রাতের লোক দুটোর কথা মনে পড়ল। মিলিটারিরা ওদের ছেড়ে দিয়েছে কিনা কে জানে, এবং তখনই খেয়াল হলো হরিশ মল্লিক তার গেস্ট দুজনের ব্যাপারে কিছুই বলেননি এখনো। কালীঝোড়া বাংলো ছাড়িয়েই গাড়ি দাঁড়িয়ে পড়ল। বসন্ত জিজ্ঞাসা করল, এখানে থামলেন কেন? দরজা খুলে অরিন্দম বলল, 5 মিনিট, আমি এখনই আসছি। কাল রাতের অন্ধকারে যা ছিল রহস্যময় এখন তা ছবির মতো উজ্জ্বল। ডান দিকে একটা ঝর্ণা সশব্দে নেমে যাচ্ছে পাহাড় থেকে তিস্তার বুকে। রঙিন বাংলো নিশ্চুপ, ঝিঝি ডাকছে জঙ্গলে। সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল অরিন্দম। পেছনে পায়ের শব্দ পেয়ে দেখল ড্রাইভার ছোকরা উৎসাহিত হয়ে দৌড়ে আসছে। সে কিছু বলার আগেই ছোকরা বলল, আমি আগে যাই, কাল এখান থেকে টর্চ ফেলেছিল ওরা। অরবিন্দকে যেতে দিয়ে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে বাঁধানো চাতালে উঠে আসতেই তিস্তা নদীটিকে দেখতে পেল। পাহাড় থেকে নেমে যাওয়ার শেষ পর্বে নদী এখানে বেশি চওড়া নয়। বাংলোর এবং ওপাশের খাড়া পাহাড়ের মাঝখান দিয়ে তীব্র স্রোত নিয়ে বয়ে যাচ্ছে। দৃশ্যটি মন ভরানোর। এ সময় ড্রাইভারের চিৎকার ভেসে এলো, কেউ নেই স্যার, বাংলো ফাঁকা। এরকমটাই আশা করছিল অরিন্দম। ভদ্রমহিলা সব সময় তাদের থেকে এগিয়ে যাবেন। অরিন্দম ঘুরে ঘুরে দেখতে লাগলো চারপাশ। গত রাতে এখানে লোক ছিল তা বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু সেই চৌকিদারটা কোথায় গেল? তৃতীয় ঘরটায় গিয়ে অরিন্দম বুঝতে পারল এই ঘরেই ভদ্রমহিলা ছিলেন। মেয়েলি গন্ধ এখনো বাতাসে ছড়ানো। অরিন্দম ড্রয়ারগুলো টেনে টেনে দেখতে লাগলো। খবরের কাগজের 2টো পাতা, খাবারের এঁটো প্লেট ছাড়া কিছুই নেই। সে টয়লেটে ঢুকলো। প্রথমে নজর এড়িয়ে গিয়েছিল, তারপর সন্দেহ হতে এগিয়ে গিয়ে র্যাক থেকে সে ঘড়িটা তুলে নিল। একটা সুন্দর দামি লেডিস ঘড়ি। অরিন্দম বস্তুটি নাকের কাছাকাছি আনতে একটু গন্ধ পেল, যা ঘরের বাতাসে ভাসছে। ভদ্রমহিলা কি স্নান করবেন বলে এখানে ঢুকে ঘড়িটা খুলে রেখেছিলেন? এবং 90% ক্ষেত্রে যা হয়, যাওয়ার সময় এটার কথা ভুলেই গিয়েছিলেন। অবশ্য ঘড়িটি ওই মহিলারই কিনা তা নিয়ে তর্ক তোলা যেতে পারে, কিন্তু অরিন্দমের মনে হলো সেটা না হওয়ার কোনো কারণ নেই। সে পকেটে সযত্নে ঘড়িটাকে রাখতে ড্রাইভার এসে দাঁড়ালো। স্যার, কাল রাত্রে এখানে 6 জন লোক ছিল। কি করে বুঝলে? 6টা খাবারের এঁটো প্লেট পড়ে রয়েছে, চৌকিদার এখনো ওগুলো ধোয়নি। অরিন্দম খুশি হলো। বাহ, তুমি তো দেখছি ভালো ডিটেকটিভ হতে পারো। মাথা চুলকে ছেলেটি বলল, আমি প্রত্যেক বছর ফেলুদা পড়ি স্যার। আর কোনো সন্দেহজনক বস্তু পাওয়া গেল না। চৌকিদার এখনো বেপাত্তা। অরিন্দম নেমে এলো। মনে হচ্ছিল যদি কখনো 7 দিনের অবকাশ পাওয়া যায় তাহলে এই বাংলোয় এসে থাকতে হবে। এত নির্জন, সুন্দর যে সমস্ত শরীরে অক্সিজেন ছড়ায়। সে হেসে ফেলল। ভালো জায়গা দেখলে কতবার এ কথা মনে হয়েছে, কিন্তু কলকাতায় ফিরলেই সব এলোমেলো হয়ে যায়। সেবক রোড থেকে তিস্তা বাজার হয়ে কালিম্পংয়ের পাশ ঘেঁষে গ্যাংটকে যাওয়ার এই পথটি সম্ভবত পৃথিবীর যে কোনো সুন্দর পাহাড়ি জায়গার সঙ্গে পাল্লা দিতে পারে। অন্তত তিস্তা বাজারে দাঁড়িয়ে ওরা যখন গাড়িটাকে কয়েক মিনিট বিশ্রাম দিচ্ছে,
তখন অরিন্দমের মনে হলো কলকাতা ছাড়া পরিচিত পৃথিবীতে লোভনীয় থাকার জায়গার সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। সহদেব সেন আর বসন্ত গিয়েছে চায়ের সন্ধানে। গাড়ি থেকে নেমে হরিশ মল্লিক বললেন, একটা কথা জিজ্ঞাসা করছি, আপনি কি জানেন যে আমাদের সঙ্গে অন্য পার্টিও যাচ্ছে? অবাক হতে হতেও হেসে ফেলল অরিন্দম। তাই নাকি? আপনি জানলেন কি করে? একটা ব্যাপার হয়েছে। হরিশ মল্লিক এদিক ওদিক তাকিয়ে নিলেন। কাল রাতে দুটো লোক এসে আমাকে প্রথমে অনেক অনুরোধ করলো, পরে শাসালো। ওদের বক্তব্য, এই অভিযান করে যখন কোনো লাভ হবে না, তখন আমরা খামোকা কষ্ট করে কি লাভ? আমরা যাচ্ছি বলেই ওদের যেতে হচ্ছে। গ্যাংটক শহরটা দেখে মোটেই খুশি হলো না অরিন্দম। যে কোনো অভিজাত পাহাড়ি শহরের সঙ্গে তুলনায় আসে না। অন্তত যে হোটেলে ওদের থাকার ব্যবস্থা করেছিল তার নাম দি ক্যাসেল। বাড়িটার সঙ্গে নামের চমৎকার মিল রয়েছে। সহদেবকে নিয়ে বসন্ত চলে গিয়েছে দলের অন্যান্যরা যেখানে রয়েছে সেখানে থাকতে। তাদের আজ সারাদিন অনেক কাজ শেষ করতে হবে। এখন দুপুর। এখানে ঠান্ডাটা চমৎকার। এতটা পথ পাহাড়ি রাস্তায় আসার পরিশ্রমে হরিশ মল্লিক বেশ ক্লান্ত। সামান্য কিছু মুখে দিয়ে সে তার ঘরে শুয়ে পড়েছে। মনে হচ্ছে আজ আর বাইরে বেরোবার সামর্থ্য হবে না। অরিন্দম ঠিক করলো অনেক হয়েছে। এবার বসন্তকে বলতে হবে মিসেস মল্লিককে খবরটা পাঠাতে। তিনি এসে স্বামীকে সঙ্গ দিন। হোটেলে থাকতে মোটেই ভালো লাগছিল না অরিন্দমের। সে সেজেগুজে যখন বেরিয়ে এলো তখন 2:30 বেজে গেছে। এরই মধ্যে রোদের চেহারা ফিনফিনে, হালকা ঠান্ডা বাতাস বইছে। রিসেপশন পেরোতেই সে দেখতে পেয়েছিল ড্রাইভার ছোকরাটি অপেক্ষা করছে। বাইরে এসে দাঁড়াতেই ছেলেটা বলল, নমস্কার স্যার, সব কথা বলা হয়ে গেছে। অরিন্দম গলায় বিরক্তি নিয়ে বলল, তুমি প্রায়ই নমস্কার করে কথা বলা শুরু করো, কেন বলো তো? আপনি স্যার কত নামী লোক, আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাবো তাই কোনোদিন ভাবিনি। ছেলেটি বিগলিত। আমি জং বাহাদুরের সঙ্গে কথা বলেছি, ও 3টে নাগাদ যেতে বলেছে। আমি তো মালটা চিনি না, যদিও ঠকাবে বলে মনে হয় না, তবু আপনার যাওয়া উচিত। জং বাহাদুর কত দূরে থাকে? ও বাজারের নিচে পুরনো জিনিসপত্রের বিরাট দোকানটায় থাকবে। অরিন্দম একটু ইতস্তত করল। ব্যাপারটা সম্পূর্ণ বেআইনি। পুলিশ জানলে তো ঝামেলা হবেই। খবরটা জানাজানি হলে খবরের কাগজের মুখরোচক মশলা হয়ে যাবে। কিন্তু শহরটা গ্যাংটক বলেই তার পক্ষে যাওয়া চলতে পারে। কারণ হোটেল ছেড়ে হাঁটতে হাঁটতে এই যে তারা নেমে আসছে, কেউই তাকে লক্ষ্য করছে না। বাঙালি ফিল্ম ফ্যান সম্ভবত এখানে খুব কম। ছেলেটিকে কোনো উত্তর না দিয়ে সে হাঁটতে লাগলো। খানিকটা দূরত্ব রেখে ছেলেটি হাঁটছে। তার মুখ চোখে বেশ কৌতূহল। অরিন্দম ব্যাপারটাকে পাত্তা না দিয়ে শহরটাকে দেখছিল। এদিকে দোকানপাট নেই। কলিম্পংয়ের বাজার পেরিয়ে টুরিস্ট লজের দিকে যাওয়ার রাস্তাটা অনেকটা এইরকম। হঠাৎ ছেলেটা বলল, মারপিট হতে পারে স্যার? অরিন্দম মাথা নাড়ল। হতেও পারে, নাও পারে। শুনেছি ওসব অঞ্চলে ডাকাতি হয় খুব। বাজারে এসে অরিন্দম বুঝতে পারল কেউ কেউ তাকে দেখছে। সে খুশি হলো। এটা এখন অভ্যাসের মধ্যে চলে এসেছে। একটা চওড়া রাস্তার দুপাশে জমজমাট দোকানপাট ছাড়িয়ে ওরা খানিকটা নিচে নেমে আসতেই ছেলেটি বলল, ওই যে স্যার, ওই দোকানটা। একটা বড় সড়ো কিউরিও শপ। এখন কোনো খদ্দের আছে বলে মনে হলো না। অরিন্দম নিজে যাওয়ার ঝুঁকি নিল। দোকানে ঢুকতেই একজন বৃদ্ধ সিকিমিজ এগিয়ে এলেন। খুব নরম গলায় ইংরেজিতে জিজ্ঞাসা করলেন তিনি কোনো সাহায্য করতে পারেন কিনা। কিছু জবাব দেবার আগেই ছেলেটি বলল, জং বাহাদুর কোথায়? সে আমাদের এখানে আসতে বলেছে। চারপাশে লোভনীয় জিনিসপত্র সাজানো। এরকম দোকানে ঢুকলেই মনে হয় সব কিনে ফেলি। অরিন্দম একটা প্রাচীন ভোজালি দেখার ভান করল। বৃদ্ধ একটু সময় নিয়ে বললেন, আমি তো তার খবর রাখি না, তবে হ্যাঁ, আপনারা অপেক্ষা করতে পারেন, সে যদি এসে পড়ে ভালোই। অরিন্দম ভোজালিটার দাম জিজ্ঞাসা করতে বৃদ্ধ পাশে এগিয়ে এলেন। মিষ্টি গলায় যে দাম বললেন তা অবিশ্বাস্য বলে ঠেকল। সে কথা জানাতেই বৃদ্ধ বললেন, এর ইতিহাস জানলে মনে হবে জলের দরে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি ভেতরে আসুন, সেখানে আরো জিনিস আছে, দামও কম হবে।
পছন্দ মতো বেছে নিতে পারবেন। কথাগুলো শেষ করে একটা সিকিমিজ শব্দ উচ্চারণ করলেন বৃদ্ধ। অরিন্দম দেখল একটি ফুটফুটে কিশোরী বেরিয়ে এলো ভেতর থেকে। তারপর নির্লিপ্ত মুখে কাউন্টারে গিয়ে বসল। বৃদ্ধ তাকে ইশারা করলো ভেতরে আসতে। অরিন্দম ছেলেটিকে ইঙ্গিত করলো বাইরেই অপেক্ষা করতে। মনে হলো এতে সে খুশি হলো না। ভেতরের ঘরটি মাঝারি, একটু অন্ধকার। জিনিসপত্র এখানেও সাজানো। একটা ছোট টেবিলের দুপাশে সুন্দর মোড়া সাজানো। বৃদ্ধ তাকে বসতে বলে নিজে বিপরীত দিকে আরাম করে বসলেন। আপনি কোথায় উঠেছেন? দি ক্যাসেলসে। আমার এখানে আসার একটা কারণ কিন্তু ভোজালি কিনতে নয়। ওই ছেলেটি ট্যাক্সি চালায়, গল্প ছড়িয়ে দেবার পক্ষে খুব ভালো। মালটা আপনার কেন চাই আমি জিজ্ঞাসা করছি না, তবে আমার দোকান থেকে ওটা বিক্রি হবে না। আপনি কি টাকা সঙ্গে এনেছেন? বৃদ্ধ একই স্বরে কথা বলে যাচ্ছিলেন। অরিন্দম একটু ইতস্তত করল। তারপর বলল, জিনিসটা যখন এখান থেকে বিক্রি হবে না তখন টাকার প্রশ্ন উঠছে কেন? বৃদ্ধ মাথা নাড়লেন। ঠিক কথা, জিনিসটা জার্মানির, লেটেস্ট মডেল ব্যবহার করতে কোনো ঝামেলা নেই। আপনি 4,500 দেবেন। খুব সস্তায় পাচ্ছেন, 1 ডজন ফ্রি পাবেন সঙ্গে। 4,500? অরিন্দম অবাক হলো। আসল দাম অনেক বেশি, দরাদরি করবেন না। আপনি হোটেলে পৌঁছবার আগেই একটা প্যাকেট পৌঁছে যাবে। জং বাহাদুরি পৌঁছে দেবে, কিন্তু টাকাটাই এখানেই দিয়ে যেতে হবে। বাইরের কাউন্টারে যাকে দেখলেন সে আমার নাতনি। ও আপনার সঙ্গে যাবে। প্যাকেট পেয়ে গেলে ওকে না হয় ছেড়ে দেবেন। বৃদ্ধ হাসলেন। আমি আপনাকে 4,000 দেব, আর আপনার নাতনিকে আমার সঙ্গে যেতে হবে না। অরিন্দম দ্রুত টাকাটা বের করে গুনে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। বাইরে বেরিয়ে আসার সময় যদিও মনে হচ্ছিল ঝুঁকিটা একটু বেশি নেওয়া হয়ে গেল, তবু তার ভালো লাগছিল। এই বৃদ্ধ জিনিসটা পাঠাবেই। এখন দামের ব্যাপারে সে ঠকতেই পারে, এই পর্যন্তই। ছেলেটি বেশ উত্তেজিত গলায় জিজ্ঞাসা করলো, জং বাহাদুর কি ভিতরে ছিল স্যার? না, তাকে তো দেখলাম না। দেখেছেন, আমাকে টুপি পরালো। আমি জানি ও এই কারবার করে। তুমি কি করে জানলে? ট্যাক্সি চালাতে চালাতে এসব খবর কানে আসে স্যার। এর আগে স্মাগলিং করতে গিয়ে ধরা পড়ে 3 বছর জেল খেটেছিল। অরিন্দম পার্স বের করে একটা 100 টাকার নোট এগিয়ে ধরল। তুমি অনেক করেছ। ছেলেটি দুপা সরে গেল। না না স্যার, আপনার কাছ থেকে টাকা নিতে পারি? তাছাড়া কাজটা তো হলো না, আমাকে আবার এখনই কলিম্পংয়ে নেমে যেতে হবে। কি যে করি! তোমাকে কিছুই করতে হবে না, শুধু এসব ব্যাপার যেন জানাজানি না হয় তাই দেখো। ছেলেটিকে সরিয়ে অরিন্দম একা একা হাঁটছিল। হঠাৎ তার নিজেকে প্রতারিত বলে মনে হচ্ছিল। বৃদ্ধ যদি তার টাকাটা স্রেফ হজম করে দেয় তাহলে কিছুই করার থাকবে না। হঠাৎ ওরকম স্মার্ট হতে গেল কেন সে? অপরাধ বোধটা ক্রমশ বাড়তে লাগলো। হোটেলের সামনে ফিরে আসতে আসতেই দিনের আলো নিভল। বসন্তদের আসার সময় হয়ে গেল। রিসিপশনের সামনে এসে চাবি চাইতেই লোকটি চাবির সঙ্গে একটা কাগজে মোড়া বাক্স এগিয়ে দিল। একজন আপনাকে এই গিফট দিয়ে গেছে। অরিন্দমের হাত কাঁপছিল। একজন মানে? একটি সিকিমিজ মেয়ে। অরিন্দম মাথা নাড়ল। তারপর জিনিস দুটো নিয়ে উত্তেজনা চেপে এগিয়ে যাওয়ার মুখে থমকে দাঁড়ালো। লাউঞ্জের বেতের চেয়ারে জিন্স আর প্যান্ট, সাদা পুলোভার পরা যে মহিলা বসেছিলেন, একটা ইংরেজি পত্রিকা হাতে নিয়ে তিনি এবার উঠে দাঁড়ালেন সম্রাজ্ঞীর মতো। অরিন্দম দেখল তীরে একটা হাসি ঢেউয়ের মতো দুলে গেল ঠোঁটের কেন্দ্র থেকে দু প্রান্তে। এতদিন ফিল্মে প্রচুর অভিনেত্রীর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা সত্ত্বেও অরিন্দম স্পষ্ট অনুভব করল তার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। সৌন্দর্য অনেকেরই থাকে, কেউ কেউ তা লালনও করে থাকেন, কিন্তু রূপের এমন ব্যবহার করার ক্ষমতা রাখেন সম্ভবত মুষ্টিমেয়। একটি ইংরেজি ছবিতে আহত নায়ক নায়িকাকে নিজের রক্ত আঙুলে তুলে বলেছিল, দিস ইজ মাই ব্লাড, দিস ইজ ইউ। এ যেন রক্তে মিশিয়ে নেওয়া। আর এই মহিলা যেন অনুমতি অথবা ইচ্ছার অপেক্ষা না রেখে অনায়াসে সেখানে ঘাই মারতে পারেন মাছের মতো।
দুটো হাত যুক্ত করতে গিয়ে সামলে নিল অরিন্দম। প্যাকেটটা খুব ছোট নয়। সে মুখের নমস্কার শব্দটা উচ্চারণ করার মতো সমতা আনার চেষ্টা করল। ভদ্রমহিলা এবার তার মুখোমুখি। অন্তত ৫-৭ হলেই হবে। মেয়েলি স্বর নয়, ছেলেদের মতো ক্যাটক্যাটে ভাবও নয়। এক ধরনের ঝিম করে দেওয়া গলায় শব্দ উঠল। যদি খুব ভুল করে না থাকি, আপনি অরিন্দম? ভুল তুমি করনি খুকি, ভুল করার খুকি তুমি নও। অরিন্দম মাথা নাড়ল। যথার্থ। আপনি কি খুবই ব্যস্ত? কথা শেষ না করে চোখে যে মুদ্রা ফুটে উঠল তার একটাই অর্থ। যতই ব্যস্ত হও, আমার তাতে কিচ্ছু এসে যায় না। অরিন্দম ব্যাপারটা উপভোগ করল। যার সম্পদ আছে তার কৃতদাস হওয়ার মতো সুখ আর কিসে। তবু দীর্ঘদিনের অভ্যেস। ফিল্মের নায়ক হবার অভিজ্ঞতার কাজে লেগে গেল মুহূর্তে। ৫ মিনিট সময় পেতে পারি? একবার ঘরে যাওয়া খুব প্রয়োজন। হো শিওর, কাঁধ ঝাঁকালেন মহিলা। ৫ মিনিট মানে তো ৩০০ সেকেন্ড। কথাটা শেষ করেই নিজের চেয়ারে ফিরে গেলেন মহিলা। অরিন্দম আর দাঁড়াল না। অনেকদিন পর মনে হচ্ছে সমস্ত শরীরে ঝিমঝিমে ভাব এসেছে কোনো মহিলার সামনে দাঁড়িয়ে। কিশোরকালে বরানগরের কুঠিঘাট রোডে এক কিশোরীকে দেখে এরকম হয়েছিল। সে ছিল শুধু চোখের দেখা। নিজের ঘরে এসে দরজা বন্ধ করল অরিন্দম। এবং তখনই টেলিফোন বাজল। প্যাকেটটা টেবিলের উপর রেখে রিসিভার তুলতেই বসন্ত কথা বলল। দাদা, বেরিয়েছিলেন নাকি? হ্যাঁ, কি খবর? বসন্তর সঙ্গে সময় নষ্ট করতে ইচ্ছা করছিল না। আমরা আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। হরিশবাবুর ঘরে আছি। আমরা যাব না আপনি আসবেন? অনেক জরুরি আলোচনা রয়েছে, বসন্ত জানালো। ৩০০ সেকেন্ড হতে কত বাকি? অরিন্দম বলল, আমাকে একটু সময় দিতে হবে যে। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি নিজেই হাজির হব। কথা বাড়াতে না দিয়ে লাইনটা ছেড়ে দিল সে। চটপটে আঙুলে প্যাকেট খোলার চেষ্টা করল সে। একজন তার দেখা সুন্দরীদের মধ্যে অন্যতমা নিচে অপেক্ষা করছেন, আর সে কতটা বোকা বনল তার প্রমাণ প্যাকেটের মধ্যে অপেক্ষা করছে। কৌতূহল দ্বিতীয়টির ক্ষেত্রে জরুরি হল। ছোট্ট কাঠের বাক্স, পেরেক মারা, খোলার যন্ত্র কাছে নেই। অনেক কষ্টে একটা নেল কাটারের ছুরির সাহায্যে মুখ বড় করল অরিন্দম। তারপরই বস্তুটি চোখে পড়ল। বৃদ্ধ ঠকায়নি। ভেলভেট জাতীয় কাপড়ের বুকে শুয়ে আছে রিভলভারটা। পাশেই ১ ডজন গুলি। সযত্নে ওটাকে হাতে তুলে ঘুরিয়ে দেখল অরিন্দম। বিদেশি কোম্পানির ছাপ, হাতল এবং নলের মুখ বলে দিচ্ছে এটি এর আগে ব্যবহৃত হয়নি। কোথাও কোথাও বিশ্বাস করলে চমৎকার ফল পাওয়া যায়। কথাটা আরেকবার সত্যি হলো। ভেতরটা খুলে দেখল সে। গুলি নেই। যন্ত্রটা এখন কতটা চালু তা পরীক্ষা করার উপায়ও নেই। সে ফলস ট্রিগার টিপল। আওয়াজটা খারাপ শোনাচ্ছে না। এবং তখনই অরিন্দমের মনে পড়ল, লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখা দণ্ডনীয় অপরাধ। পুলিশ যদি এর সন্ধান পায় তাহলে আর রক্ষে থাকবে না। যে কারণে তাকে বিশ্বাস করে কিউরিও শপের মালিক দোকান থেকে এটিকে বিক্রি করেনি, সেই একই কারণে এই ঘরে রাখা বিপজ্জনক। ট্যাক্সি ড্রাইভার এবং বৃদ্ধ সিকিমিজ ছাড়া যদিও আর কেউ জানে না সে এটির সন্ধানে ছিল। না, অরিন্দম মাথা নাড়ল। অন্তত আরো ২ জন এই ব্যাপারটার সঙ্গে জড়িত। যে এই হোটেলে পৌঁছে দিয়ে গেল প্যাকেটটা, আর জং বাহাদুর নামের সেই লোকটাও ওয়াকিবহাল থেকে যাচ্ছে। এই অজানা জায়গায় কার কি মতলব আছে তা টের পাওয়া মুশকিল। স্মাগলড জিনিস বিক্রি করে পুলিশকে খবর দিয়ে খদ্দেরকে গ্রেফতার করানোর ঘটনা অনেক। অরিন্দম ঘড়ি দেখল। ৩০০ সেকেন্ড তো দূরের কথা, সময় ১০ মিনিট পেরিয়ে গেছে। সে চটপট রিভলভারটাকে পকেটে ভরে নিল। আজই পরে ভেবেচিন্তে এর একটা সুরাহা করতে হবে। খালি প্যাকেটটাকে সযত্নে আগের চেহারায় ফিরিয়ে এনে সে ঘর থেকে বেরিয়ে এলো। লবিতে নেমে সে ঠোঁট কামড়ালো। ভদ্রমহিলা নেই। এদিক ওদিক তাকিয়ে সে হোটেলের সদর দরজা পর্যন্ত এগিয়ে গেল। না, কোথাও ওকে দেখা যাচ্ছে না। খারাপ লাগছিল অরিন্দমের। কোনো বাঙালি মেয়েকে এত সময় সচেতন হতে এর আগে দেখেনি সে। এই সময় একটি বেয়ারা এগিয়ে এলো তার দিকে। সেলাম জানিয়ে বলল, মেম সাহেব আপকো কামরে মে বুলায়া। কামরা মে? কौन सा कमरा? 15।
বেয়ারা তার কাজে চলে গেল। অর্থাৎ ভদ্রমহিলা তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন এখানে অপেক্ষা করে। এবার যদি অরিন্দমের গরজ বেশি হয়, সে স্তাবকের মতো ওর ঘরে দেখা করতে যেতে পারে। অরিন্দম লম্বা পা ফেলে হোটেলের বাইরে চলে এলো। এখন অন্ধকার মশারির মতো নেমে এসেছে গ্যাংটকের উপর। আলো জ্বলছে ছড়িয়ে ছিটিয়ে। রাস্তার আলোগুলো এর মধ্যেই ভুতুড়ে হয়ে উঠেছে। শীত বস্ত্র থাকা সত্ত্বেও অরিন্দম ঠান্ডা টের পাচ্ছিল। বাজারের দিকে কিছুটা এগিয়ে এসে সে প্যাকেটটাকে ছুঁড়ে ফেললো এমন জায়গায় যেখানে সচরাচর মানুষজন যাবে না। রিভলভারটা গ্যাংটক ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অন্য কারোর কাছে রাখা দরকার। বসন্তকে জড়িয়ে কোনো লাভ নেই। বেচারা একেই খুব টেনশনে রয়েছে। অথচ এই বস্তুটিকে বিশ্বাস করে কাউকে দেওয়ার মতো মুখও মনে পড়ছে না। অরিন্দম দাঁড়িয়েছিল অন্ধকার রাস্তায়। এখন রাতের অন্ধকারে শহরটা আলোর মালায় চমৎকার দেখাচ্ছে। এবং এই সময় সে কয়েকটি মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। দূরে আবছা যাদের দেখা যাচ্ছে তাদের প্রথম মানুষটি অবশ্যই বাংলায় কথা বলছে। যদি ওরা তার দলের লোকজন হয়, তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে দেখলে নিশ্চয়ই অবাক হবে। অরিন্দম চটপট সরে এলো একটা গাছের আড়ালে। পায়ের তলায় বুনো ঘাস, মাথার উপর পাখি ডেকে উঠল। লোকগুলো যখন অরিন্দমের সামনে দিয়ে যাচ্ছে, তখন অরিন্দম অনন্তকে চিনতে পারল। কোনো একটা সমস্যা সমাধানের পথ বাতলাতে বাতলাতে হাঁটছে। অরিন্দম জানান দিল না। ওরা চলে যাওয়ার পর আড়াল ছাড়তে গিয়েই সতর্ক হলো সে। আরো দুটো মানুষ যেন সন্তর্পণের নিচ থেকে উঠে আসছে। ভঙ্গি দেখে মনে হচ্ছে এরা আগের দলটাকে অনুসরণ করছে। অন্ধকার লোক দুটোর চেহারা আড়াল করছিল। ওরা যখন একদম সামনে, তখন সেবক ব্রিজের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। এই লোক দুটোকেই কি মিলিটারিরা আটক করেছিল? সম্ভবত এরাই সেই জোড়া গোয়েন্দা যারা মিস্টার সেনের গপ্পটা বসন্তকে শুনিয়েছিল। এরা এগিয়ে যেতেই অরিন্দম এদের অনুসরণ শুরু করল। অনন্তরা যাচ্ছে হোটেলের দিকে। অনন্তদের পেছনে জোড়া গোয়েন্দা, তারও পরে সে। অরিন্দম হেসে ফেলল। তার পেছনেও কেউ আছে কিনা কে জানে। বাঁক ঘুরতেই হোটেলের আলো দেখা গেল। সেখান থেকে এই লোক দুটোকে দাঁড়িয়ে থাকতে দেখে অরিন্দম বুঝল অনন্তরা ভেতরে ঢুকে গেছে। জোড়া গোয়েন্দা কি করবে বুঝতে পারছে না। ওরা নিজেদের মধ্যে কথা বলছে। শেষ পর্যন্ত একজন এগিয়ে গেল হোটেলের দিকে। দ্বিতীয়জন খানিকটা নার্ভাস হয়ে রাস্তার আলোর নিচে দাঁড়িয়ে এপাশ ওপাশ তাকাতে লাগলো। এখন অরিন্দমের খুব ইচ্ছে করছিল লোকটার সঙ্গে কথা বলতে, এবং সেটা বেড়ে উঠতেই সে পা বাড়ালো। এতক্ষণ পরে তার উপর লোকটার নজর পড়েছে। বোধহয় বাংলা ছবি দেখে না, কারণ চলচ্চিত্রের নায়ককে দেখলে যে প্রতিক্রিয়া হওয়া উচিত তা হলো না, বরং বেশ ভীতু ভীতু চোখে তাকালো। অরিন্দম একেবারে সামনে এসে দাঁড়িয়ে হাসলো। আরে আপনি ভালো আছেন? লোকটি একদম ভেবাচাকা খেয়ে গেল এবং সেই অবস্থায় দ্রুত মাথা নেড়ে হ্যাঁ বলল। অরিন্দম জিজ্ঞেস করল, ঠান্ডার মধ্যে এই রাস্তায় দাঁড়িয়ে কেন? লোকটির গলা পরিষ্কার হলো না। মানে একজনের জন্য অপেক্ষা করছি। তা তো বুঝতেই পারছি। যাই বলুন, আপনার এই গোয়েন্দার চাকরিটা খুব খারাপ। খারাপ মানে? লোকটি হঠাৎ কথা খুঁজে পেল যেন। চূড়ান্ত খারাপ। ভদ্রলোকের ছেলে এই কাজ করে? নেহাত টাকাটা ভালো, কিন্তু আপনি কে? আমাকে চিনতে পারছেন না? আজ্ঞে না, আমি কিন্তু আপনাকে চিনি। যা হোক, মিস্টার সেনের গল্পটা কেন বসন্তবাবুকে শোনালেন? যাই বলুন, খুব কাঁচা মাথার গল্প। বোর্ডিং কার্ড দেওয়ার পর প্যাসেঞ্জারকে ফেলে কোনো প্লেন এয়ারপোর্ট ছাড়ে? অরিন্দম মজা পাচ্ছিল কথা বলতে। 1000 বার বলেছিলাম পার্টনারকে, কিন্তু এর চেয়ে ভালো গল্প বানাতেই পারল না যে। বুঝলাম, কিন্তু এত দূর রাস্তা পাহাড় ভেঙে বরফ পেরিয়ে যাবেন, প্রিপারেশন কমপ্লিট? এখনো হয়নি, কিন্তু আপনি এত সব কথা জানতে পারলেন কি করে? পারি। আচ্ছা ধরুন, মিস্টার সেনের ব্রিফকেস তার কাছেই রয়েছে। তিনি একটা দামি জিনিস খামোখা তার বন্ধুকে দিতে যাবেন কেন? দুর্ঘটনা ঘটার পর তার স্ত্রী অনুসন্ধানে যাবেন জেনে আপনাদের ব্রিফকেস খোঁজার নাম করে স্ত্রীর উপর নজর রাখতে পাঠিয়েছেন। তাহলে গপ্পটা কেমন হবে? সত্যি বলুন তো, আপনি কে? আমি অরিন্দম, সিনেমায় অভিনয় করি। যাহ, ঘুল মারবেন না।
লোকটা এতক্ষণে খিকখিকিয়ে হাসল। তার মানে? হতভম্ব হয়ে গেল অরিন্দম। ফিল্ম স্টার গ্যাংটকের রাস্তায় ঘুরে বেড়ায় নাকি? আমার সঙ্গে কথা বলতে তার বয়েই গেছে। আচ্ছা, তিনি এখন কি করতে পারেন বলে আপনার ধারণা? আমার পার্টনারের সঙ্গে এখন কথা বলছেন ওই হোটেলে। অরিন্দম আর দাঁড়াল না। হঠাৎ তার মনে হলো, পৃথিবীর সমস্ত পরিচিত মানুষেরা যদি এখন থেকে তাকে অরিন্দম বলে চিনতে না পারে, তাহলে অবস্থাটা কেমন হবে? সমস্ত শরীর শিরশির করে উঠল তার। হোটেলে ঢুকেই ইউনিটের কয়েকজনকে অপেক্ষা করতে দেখল। তাকে দেখা মাত্র লোকগুলো এগিয়ে এলো। দাদা, কথা আছে। বলো, শব্দটা আলতো করে উচ্চারণ করলো অরিন্দম। বসন্তদা ঠিক করেছেন ৮ জনের দল যাবে। আমরা তাহলে কি করব? বসন্তদা কি করতে বলেছেন? বলেছেন এখানেই অপেক্ষা করতে। তাই করো, বিশ্রাম হবে। এ কি বলছেন দাদা? আমরা এলাম জান লড়িয়ে ক্যান খুঁজবো বলে। এরকম জানলে তো। বসন্ত তোমাদের প্রত্যেককেই নিষেধ করেনি কলকাতায়? তা করেছেন, কিন্তু আপনি বলুন দাদা, ছবিটার জন্য আমরা কত খেটেছি। এখন যদি ক্যান খুঁজে পাওয়া যায়, তাহলে স্পটে না থাকলে কি আমরা শেয়ার পাবো? অরিন্দম লোকগুলোকে দেখল। মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে এরকম ভঙ্গি। সে গম্ভীর গলায় বলল, কে খুঁজে পাচ্ছে সেটা বড় কথা নয়। যদি পাওয়া যায় তাহলে হরিশবাবু সবাইকে শেয়ার দেবেন। যেন কথাগুলো বিশ্বাস করতে ওদের অসুবিধে হচ্ছে, কিন্তু মুখের উপর কিছু বলবারও ছিল না। অরিন্দম জিজ্ঞাসা করল, তোমরা কারা? অনন্ত কোথায়? অনন্তদা ওপরে গিয়েছেন এ ব্যাপারে কথা বলতে। ওর নামও লিস্টে নেই। লোকটাকে আবার উত্তেজিত দেখালো। অথচ জানেন, ওই ঠক্কর না ফক্কর, ওর নাম আছে। এই সময় ওপর থেকে দুটো বেয়ারা একটি লোককে প্রায় জোর করে ধরে নামিয়ে আনছিল। লোকটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে নিজেকে। আহ, কি হচ্ছে কি? ছাড় না মাইরি। মেম সাহেব বের করে দিতে বলেছেন, তাই বলে কি এইভাবে ধরতে বলেছেন? অরিন্দম চট করে মুখ ফিরিয়ে নিয়ে একটু ঘুরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। জোড়া গোয়েন্দার প্রথমটির মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র বাসনা তার নেই। লোকটা তখন রিসেপশনের সামনে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, আই হ্যাভ আইডেন্টিটি কার্ড, কল পুলিশ। আমি নক করতেই উনি কামিন বলায় ভেতরে ঢুকেছিলাম। নো নো, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং, কল পুলিশ। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের উপন্যাস বুনো হাঁসের পালক এর ৪র্থ পর্ব। উপন্যাসের বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। উপন্যাসের বাকি পর্বগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।